তো হ্যালো নমস্কার গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে মাতব্বরি করি। প্রথম টেস্ট হয়ে গেছে শেষ মাত্র 3 দিনের মধ্যে, যেখানে আমরা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য কী বলবো ওয়ার্স্ট পিচ দেখেছি, যেখানে আমরা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ব্যাটিং পারফরমেন্স দেখেছি, যেখানে আমরা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য কী বলবো ওয়ার্স্ট এনিথিং ইউ ক্যান সে, এইটা ইন্ডিয়ার ওয়ার্স্ট পারফরমেন্স আমার মনে হয় টেস্ট ক্রিকেটে। তো এই ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, আমরা পিচ নিয়ে কথা বলবো, আমরা টিম নিয়ে কথা বলবো, আমরা কোচিং নিয়ে কথা বলবো, আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো একে একে শুরু করা যাক। প্রথমেই চলে আসি ভাই পিচ নিয়ে। তো সবাই জানো যে আমাদের দাদা মানে শ্রী শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায় এখন সিএবির প্রেসিডেন্ট, এবং তিনি একটা পিচ ডিসাইড করেছিলেন। ইভেন দো আমাদের এখন ইন্ডিয়ার বর্তমান কোচ এবং ক্যাপ্টেন শুভমান গিল এবং গৌতম গম্ভীর চেয়েছিল স্পিনিং ট্র্যাক, ঠিক আছে? সেটা কোনো বড় কথা নয়, ইন্ডিয়াতে ম্যাচ হচ্ছে, হোম সাইড স্পিনিং ট্র্যাক চাইবে, তার একটু অ্যাডভান্টেজ তুলতে চাইবে, এটা নর্মাল ব্যাপার। বাট যেটা নর্মাল নয় সেটা হচ্ছে 3 দিনে পিচে একটা বিন্দু জল দেওয়া হয়নি। যদি তোমরা ডে 3-তে থেকে থাকো এবং স্টেডিয়ামে থেকে থাকো, তাহলে তোমরা বুঝতে পারছিলে যে সিএবির যেখানে বক্স অফিস ছিল, মানে যেখানে ক্লাব হাউস, সেই এন্ড থেকে যখন বোলিং হচ্ছিল ভাই, লিটারালি ধুলা উড়ছিল ভাই, সত্যি বলছি, লিটারালি ধুলা উড়ছিল। আমি ডে 2-তেও ছিলাম, ডে 3-তেও ছিলাম, ঠিক আছে? ডে 3-তে আমি বিশেষ কিছু শ্যুট করতে পারিনি, কারণ সেদিন ম্যাচটা একটু বেশি ইন্টেন্স ছিল, ম্যাচ দেখছিলাম। বাট ডে 2-তে আমি একটা রিল শ্যুট করেছি, সেটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা আশা করি দেখেছো, এবং তোমরা দেখেছো অনেকটা, মানে কি বলবো, সাপোর্টও করেছো। আমি জানি না কেন তোমরা ছোটো ভিডিও সাপোর্ট করছো, বড় ভিডিও করছো না ভাই। বড় ভিডিও দেখ, বড় ভিডিওতে আমি ইনফরমেটিভ জিনিস দিই, অনেক ভালো ভালো কথাবার্তা বলি। যদি তোরা মন দিয়ে শুনিস, যদি তোরা ঠিক ঠিক তোদের জ্ঞান থাকে ক্রিকেট সম্পর্কে, তাহলে আমার কথাগুলো ইম্পর্টেন্ট মনে হবে। তো সৌরভ গাঙ্গুলি প্রচণ্ড রেগে গেছিলো এই যে 3 দিন পিছে জল দেওয়া হয়নি, কিউরেটারের সাথে প্রচুর ঝগড়া। লাস্টে সৌরভ গাঙ্গুলির উপরে প্রেসার পড়েছে যে আপনি সিএবির অধ্যক্ষ, আপনি কী করছিলেন। এবার ভাই একটা কথা আমি বলে দিই, যে সিএবির প্রেসিডেন্ট যে হোক, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট যে হোক, ইভেন দো মাঠের কিউরেটাররা পর্যন্ত ডিসাইড করে না পিচ কীরকম হয়, পিচ দুজন ডিসাইড করে, ক্যাপ্টেন এবং কোচ। ক্যাপ্টেন এবং কোচ বলবে, সেরকম কিউরেটার তার কাজ করবে, ঠিক আছে? সিম্পল এনাফ। একটা কথা এরপরে বলতেই হয় যে গৌতম গম্ভীর নিজেই স্বীকার করেছে যে তার এইটা মানে পাওয়া ছিল, সেই চেয়েছিল যে এরকম স্পিনিংটা, কিন্তু সে তার ভুল স্বীকার করেছে। তো এইটা নিয়ে আমি বিরাট কিছু বলবো না। হ্যাঁ, অনেকে অনেক কমেন্ট করেছে, একটা কি বলবো, নতুন কিছু ট্রাই করতে গিয়ে আমরা ফেঁসে গেছি, এটাই বলতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বাট তারপরেই যে কথাটা চলেছে সেটা হচ্ছে টিম নিয়ে। সেই টিম নিয়ে কী কথা না, সাই সুদর্শন। ভাই আমি একটা কথা বলছি, ওয়াশিংটন সুন্দর ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, নো ডাউট অ্যাবাউট ইট। ও তামিলনাড়ু হয়ে ফার্স্ট ডাউনে ব্যাট করেছে, ওপেনিংও করেছে, ওখানে বড় বড় রানও করেছে। বাট ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে সে যতই হোম সাইড হোক, একটা ভালো বোলিং লাইন আপ, একদার থেকে মার্কো ইয়ানসেন, একদার থেকে বস, একদার থেকে ওই মালডার, সবাই মিলে বল করছে। তো ওই বোলিং লাইন আপের সামনে 3 নম্বরে আই ডোন্ট থিঙ্ক সো ওয়াশিংটন সুন্দর ইজ সুটেবল। ভাই এত ভালো ভালো ব্যাটসম্যান আছে, অভিমন্যু ঈশ্বরনকে তো আমি ছেড়েই দিলাম, আমাকে তো জীবনে তোরা চান্স দিবি না। সাই সুদর্শন কী ক্ষতিটা করেছিল? সাই সুদর্শনের এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট ছিল। ও লাস্ট সিরিজে, লাস্ট ম্যাচে কিছুটা রান করছিল, সেই রানটা যদি এই সিরিজে তোমরা আটকে দাও, তাহলে ভাই কী হবে? কী হয়ে গেল ওয়াশিংটন সুন্দরকে 3-এ প্রমোট করে? ঠিক আছে, ও ভালো ব্যাট করে 4-এ নামা, 5-এ নামা, 6-এ নামা, ওখানেও তো ব্যাটসম্যান দরকার। যদি পরপর উইকেট পড়ে যায়, ওখানেও তো দরকার রে ভাই। তো ডাইরেক্ট 3-এ ও ব্যাট একটু ভালো করতেন, অবশ্যই ভালো করতেন, নো ডাউট। আমি তো বারবার বলছি ওয়াশিংটন সুন্দর একটা প্রপার অলরাউন্ডার, কিন্তু তা বলে এই নয় যে ভাই তুই ওকে 3 নম্বরে নামিয়ে দিবি। 3 নম্বরে সবসময় টিমের ব্যাটসম্যান লাগে, বেস্ট টেকনিক্যাল ব্যাটসম্যান। সে একদম ঠুকে খেলবে, যেটাকে আমরা বাংলায় বলি পিচে শুয়ে পড়া ভাই, ঠিক আছে? তো আমার মনে হয় পার্সোনালি যে সাই সুদর্শনকে খেলানো অবভিয়াসলি উচিত ছিল। এবং যে নেক্সট প্রবলেমটা, সেটা হচ্ছে ভাই 4টে স্পিনার। কে বলেছিল প্রথম ম্যাচে 4টে স্পিনার নামাতে? সেই স্পিন ট্র্যাক করতে গিয়ে তো আমরা ফাঁসলাম। ওই সাউথ আফ্রিকার স্পিনারটা কী নাম ভাই, আমি নামটাও ভুলে যাচ্ছি ভাই, কী জানো, সাইমন হারমার। ও ভাই এসে কটা উইকেট নিয়ে নিল? প্রথম ইনিংসে 5টে নিয়ে নিল, সেকেন্ড ইনিংসে 4টে নিল, 9খানা উইকেট নিয়ে নিল ভাই। ও নাকি 6 বছর পরে টেস্ট ম্যাচ খেলছে। এবং আমি যখন স্টেডিয়ামে ছিলাম ওর বলগুলো দেখছি, তো ভাই বিশ্বাস কর ব্যাটসম্যানরা এদিক ওদিক করছিল, শুধুমাত্র ব্যাট পেতে দেওয়া ছিল, কোনো উপায় ছিল না, ঠিক আছে? থার্ড যে পয়েন্টটা আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রচণ্ড বাজে পারফরমেন্স স্পিনের এগেনস্টে। যদি আমাদের কাছে
সেরকম স্পিন খেলার মতো প্লেয়ার নাই থেকে আমরা পেছন পাকামি করে কেন স্পিন ট্র্যাক করতে গেছিলাম? এক কথা এককালে সময় ছিল যখন গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যানরা ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে ছিল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, এরা লেজির স্পিন খেলতে পারতো, স্পিনারদের ওপরে চড়াও হয়ে খেলতো। এখনকার ভাই ওই মানে জয়সওয়াল একটু অ্যাটাক করে স্পিনদের সামনে স্টাম্প থেকে কাট মারে, একটু চালায়, আর শুভমন গিল একটু ঠিকঠাক এদিক ওদিক সিঙ্গেল ডাবল বেল করে, বাকি বিশ্বাস করে যদি কোয়ালিটি স্পিন হয় না, ঠিকঠাক কোয়ালিটি স্পিন যেখানে 4টে বল ব্যাটে লাগবে, 2টো বল কানের পাশ দিয়ে চলে যাবে, ওরকম যদি স্পিন হয় না, আমার মানে খুব দুঃখ লাগছে বলতে, বাট সেরকম কেউ নেই। হ্যাঁ, 3 নম্বরে জাদেজাকে বলা যায়, কারণ জাদেজার এতটাই বেশি এক্সপিরিয়েন্স, এত ম্যাচ সে খেলেছে, এত বছর ধরে খেলছে, তার এক্সপিরিয়েন্সের কাছে সবাই মানে বাচ্চা হয়ে যায়। ঠিক আছে, খুব বাজে পারফরমেন্স, সিরিয়াসলি বলছি। ওই সাইমন হার্মার বল অবশ্যই ভালো করেছে, একদম ফ্যান্টাস্টিক বল করেছে, ফাটাফাটি বল করেছে। ঠিক আছে, যেরকম ওই সাইমন হার্বার, মার্কো এসেনরা বল করেছে, সেরকম টেম্বা বাবুমা, রিমেম্বার দ্য নেম, টেম্বা বাবুমা। সবাই ওকে বওনা বওনা বলছিল, ভাই বওনায় তো সেই লাস্ট অব্দি টিকে থাকলো, বওনায় তো সেকেন্ড ইনিংসের ওই যে রানটা, ওই যে 154 যে টার্গেটটা দিয়েছিল, সেটাও তো ওই বওনার জন্যেই হলো রে ভাই। ইন্ডিয়া লাস্টে 93 রানে অলডাউন হয়ে গেছে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? ঠিক আছে ভাই, 1-এ 0, 2-এ 1, 3-এ 33, 38-এ 4, 64-তে 5, 72-এ 2, 77-এ 7, 93-এ 8 আর 93-তে 9। ঠিক আছে, এবং এরপরে যে ঘটনাটা সেটা হচ্ছে ক্যাপ্টেন শুভমন গিলের স্টিফ নেক হয়ে গেছে, আমরা সবাই জানি। প্রথম ইনিংসে একটা সুইপ মারতে গিয়ে ভাইয়ের আমার স্টিফ হয়ে গেছে পুরো গলা, এবং মনে হচ্ছে না যে সেকেন্ড টেস্ট ম্যাচও সে খেলতে পারবে। এবং ওর যা অবস্থা, আমি মাঠে দেখছিলাম তো, আমার এটাও মনে হচ্ছে না যে ওয়ানডে সিরিজও খেলতে পারবে বলে। তো শুভমন গিলের চোট আমি মনে করতে পারছি না সেরকম যে লং টার্মের জন্য শুভমন গিল চোটের জন্য বাইরে আছে। এবার শুভমন গিলের জায়গায় কে আসবে, ক্যাপ্টেন্সি কে নেবে? হ্যাঁ, অনেকে বলবে কেএল রাহুল, অনেকে বলবে ঋষভ পান্ত, বাট ঠিক আছে, রবীন্দ্র জাদেজাকেও দেওয়া যায়, কারণ এক্সপিরিয়েন্স অনুসারে ম্যাচ খেলাতে রবীন্দ্র জাদেজা বেশি পারবে। হ্যাঁ, ঋষভ পান্ত, কেএল রাহুল, নো ডাউট অ্যাবাউট ইট, দে আর বোথ কেপেবল ক্যাপ্টেন্স, এবং তারা ক্যাপ্টেন্সির যোগ্যতাও প্রমাণ করেছে আইপিএলে, ডোমেস্টিক ক্রিকেটে, সব জায়গাতে। ঠিক আছে ভাই, এই যে পারফরমেন্সটা আমরা দেখলাম, এই যে মোটামুটি প্রত্যেক দিন 40,000, 50,000, 60,000 লোক ইডেনে গেছিলো, আমিও তার মধ্যে একজন। ঠিক আছে, আমি এখান থেকে ভাই 110 কিলোমিটার বাসে জার্নি করে ওখানে খেলা দেখে, রাত্রেবেলা থেকে আবার পরের দিন উঠে খেলা দেখে আবার সেই দিন ঘরে এসেছি। তো এসেছে ভাই লোকজন, ঠিক আছে, সেই লোকজনের সামনে বা এত বছর পর ইডেনে ম্যাচ হচ্ছে, আবার টেস্ট ম্যাচ, সেই 2017 সালের পিঙ্ক বল টেস্ট হয়েছিল ইন্ডিয়ার প্রথম, সেই যে লাস্ট টেস্ট ম্যাচ, তারপরে এই টেস্ট ম্যাচ। ঠিক আছে, প্রায় 7-8 বছর পরে ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ ফিরে, এবং ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পিচ ইন ইডেন গার্ডেন্স অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পারফরমেন্স বাই ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো আমি একদমই খুশি নই, 1%ও খুশি নই। ঠিক আছে ভাই, আমি সাউথ আফ্রিকার পারফরমেন্সে খুব খুশি, সে এডেন মার্কার হোক, সাইমন হার্মার হোক, ক্যাপ্টেন টেম্বা বাবুমা হোক, মার্কো ইয়ানসেন হোক, প্রত্যেকে ভাই, প্রত্যেকে তার দায়িত্ব পুরোপুরি পালন করেছে। এবং কেন তারা ডব্লিউটিসি চ্যাম্পিয়ন, কেন তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, কেন তারা অস্ট্রেলিয়ার উপরে ওই সিরিজটা ডমিনেট করেছে, এটা আমরা প্রমাণ পেলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখনও আরেকটা টেস্ট ম্যাচ আছে, যদি সিরিজটা ড্র হয় সেই আশায় আমরা করব। এর পরের টেস্ট ম্যাচটা ভাই গুয়াহাটিতে আছে, যেটা শুরু হবে 22 তারিখ থেকে। ঠিক আছে, এটা তো থার্ড ডেতে শেষ হয়ে গেছিলো, নয়তো আজকেও মেবি লাস্ট ডে হতো, কোনো ব্যাপার না। পরের টেস্ট ম্যাচে আমি আশা করব সাই সুদর্শন খেলবে, আমি আশা করব আকাশদীপ খেলবে, এবং একটা স্পিন কম নিয়ে এই আকাশদীপকে দিয়ে আমরা সিম বোলিংয়ের যে অভাবটা, সেটাকে আমরা পূরণ করব। নীতিশ কুমার রেড্ডিকে খেলানো উচিত ছিল, তো ভাই কি জানি কি গৌতম গম্ভীর ভাবছে, সবই যদি এরকম মানে জোর করে গায়ের জোরে হয়ে যেত ভাই, তাহলে কিন্তু কি বলবো, গৌতম গম্ভীরের কাছে সবগুলো ওয়ার্ল্ড কাপই থাকতো ভাই। মানে এবার একটু মানে গায়ের জোরে ব্যাপার সবাই চলে আসছে, এবার সবাই গৌতম গম্ভীর উপর রেগে যাচ্ছে ভাই, আমি নিজে রেগে যাচ্ছি, কারণ রেজাল্ট সেরকম কথাবার্তা বলছে, যদি রেজাল্ট পেতাম, যদি ম্যাচ জিততাম, যদি 2-4টা সেঞ্চুরি করতে, যদি পারফরমেন্স ভালো হতো না, তাহলে কেউ কিছু বলতে পারতো না, যা করছে করুক ভাই, পারফরমেন্স তো হচ্ছে, কিন্তু আমরা সিরিজ হারছি, এটাও প্রায় ড্রয়ের কাছাকাছি চলে এসেছে, প্রায় কি ড্রই করবো, এরপরে তো সিরিজ জেতার কিছু নেই, ড্রই করবো আমরা। তো পারফরমেন্স কিন্তু হচ্ছে না, রেজাল্ট আমরা পাচ্ছি না। 2027-এর ওয়ার্ল্ড কাপ অবধি গৌতম গম্ভীরের সেই টাইম আছে, যদি 26-এ ওয়ার্ল্ড কাপে এরকম পারফরমেন্স হয়, যদি ঘরের মাঠে আমরা হেগে দিই,
তাহলে ভাই কিন্তু ওই পরের যে 1 বছরটা 27 ওয়ার্ল্ড কাপ অব্দি যে উইন্ডোটা ওইখানে কিন্তু গৌতম গম্ভীরের জায়গা হবে বলে আমার মনে হচ্ছে না। তোমাদের কী মনে হচ্ছে নিচে কমেন্ট করে যাও। তার সাথে সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে। ছোট ভিডিওর সাথে সাথে বড় ভিডিও দেখো, বড় ভিডিওতে প্রচুর ইনফরমেটিভ জিনিসপত্র আমি দিই। আমি একদম মন থেকে বলি, কোনো স্ক্রিপ্টেড নয় ভাই, পিওর একটা ট্যাব নিয়ে বসে আছি এ দেখ, ঠিক আছে। ESPN ক্রিক ইনফো খুলে বসে আছি, ঠিক আছে। যা বলি মন থেকে বলি, এখানে কোনো স্ক্রিপ্টের ব্যাপার নেই। তাড়াতাড়ি যাচ্ছি এটা এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।